শাড়ি খোলো। চিত্রা কিছুটা অবাক হয়ে ওঠে, চোখে আঙুল দিয়ে প্রশ্ন জাগে। মানে? ফারাজ দাঁত পিষে বলল, বাংলা বোঝো না? তোমাকে না বলেছি শাড়ি শুধুমাত্র আমার সামনে পড়বে? কে চাও তুমি? তোমার জন্য আমার হাত রক্তাক্ত হোক? চিত্রাকে কথা বলার সুযোগ দেয় না ফারাজ। আলমারি খুলে নিঃশব্দে বের করলো একখানা কালো রঙের কামিজ। নির্বিকার ভঙ্গিতে তার হাতে তুলে দিয়ে বলল, নাও, বদলে ফেলো। চিত্রা হতবাক। এখানে? ফারাজ বিদ্রুপের সঙ্গে জিজ্ঞেস করলো, কেন, সমস্যা? লজ্জা করছে? নিচে যখন এতগুলো পরপুরুষকে পেট দেখাতে পেরেছ, তাহলে এখন স্বামীকে দেখাতে অসুবিধা কোথায়? চিত্রার কণ্ঠ কেঁপে উঠল। আপনার কি হয়েছে? এমন করছেন কেন? ফারাজ ক্ষিপ্ত হয়ে চিত্রার বাহু ধরে টেনে আনলো নিজের কাছে। তার গাল চেপে ধরে নিঃশ্বাস চোখে বলল, বেশি সহজ কথা বুঝো না, ইংরেজি মারতে হবে। শোনো চিত্রা, তুমি কেবল আমার, কেন বলছো না পাল? অন্য কেউ তোমাকে দেখুক, তোমার দিকে খারাপ নজর দেখ, আমি সহ্য করতে পারি না। শিরায় শিরায় জ্বালা ধরে। আর তুমি বৌদি আগুনে ঘি ঢালো। মন তো চায় দুইটা কারণে যে লাগিয়ে দেয়, খালি আমার রক্তে মিশে গেছে দেখে ছাড় দিচ্ছে। দেখুন, শান্ত হন। কি এমন করেছি? কারা নজর দিল? এই চুপ, প্রশ্ন শুনতে চায় না। যা বললাম তাই যেন হয়। ফার্দার আমার কথা অমান্য করলে তোমার সুন্দর পেটে সিগারেটের দাগ বসে যাবে। আগুনকে আগুনের ভয় দেখাচ্ছেন এলাহি? ঠোঁট বাঁকিয়ে ধীরে কণ্ঠে বলল। ফারাজ একটু থেমে চোখের পাতা কুঁচকে গভীর দৃষ্টি মেলে বলল, বোকা মেয়ে, আগুনের ভয় কেন দেখাবো? মানলাম তুমি আগুন, তবে আমি তো নই। আমি হলাম উত্তাল সমুদ্র। আগুনকে ধ্বংসের ক্ষমতা নিয়ে আমার জন্ম। মাইন্ডেড। বলেই সে চিত্রার বাহু ছেড়ে দিল। ওয়াইন কুলার খুলে বের করলো মদের বোতল। ঢকঢক করে কয়েক ঢোক গিলে ফেলল সে। তারপর তার গভীর দৃষ্টি চিত্রার উপর স্থির রেখে বলল, আমি নাস্তা নিয়ে আসছি, খাইয়ে দেবো আজ তোমাকে, ততক্ষণে বললে না। চিত্রার মস্তিষ্ক যেন কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিল। এ কেমন অদ্ভুত মানুষ! এ কেমন তার দৈত্য সত্তা! এই তো একটু আগেও শক্ত কথা বলছিল, এখন আবার খাইয়ে দিবে বলছে। এই লোক নিজে খেতে পারে, হাত দিয়ে তো খেতে পারে না, অদ্ভুত ভাবে খায়। অভ্যেস তো কি সব ইংরেজদের মতো চামচ দিয়ে খাওয়ার। চিত্রার চোখে এই তো জল চলে আসবে বলে, তবুও সে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। চোখে জল আসতে দিবে না সে, এতটাও দুর্বল নয় সে। কম্পিত গলায় সে কেবল জিজ্ঞেস করলো, আপনি খাবেন না? খেয়েছেন? ফারাজ হেসে উঠলো, ধীর চিত্তে শুধালো, কখন খেলাম? তৈরি হও, তোমার ক্লাসটা এখনো বাকি। খোদা তো আমি অবশ্যই মেটাবো বিবেচান। চিত্রা কামিজ পরে ওয়াশরুম থেকে বের হতেই নিচ থেকে আসা চেঁচামেচির শব্দে ঘাবড়ে যায়। এখনো পর্যন্ত এমন চেঁচামেচি এই বাড়িতে কখনো হয়নি। চিত্রা রুম থেকে দৌড়ে বের হয়ে দোতলার বারান্দায় এসে দাঁড়ায়। নিচে উকি দিতেই বিস্ময়ে তার চোখ বড় হয়ে আসে। নিচে হলুস থলুস কাণ্ড বেড়েছে। চিত্রার মাথায় কাপড় দিয়ে জলদি দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। আয়েশার গায়ে হাত রাখতেই মেয়েটা নিচু গলায় বলে উঠল, আফা, মাফ করবেন, আজ কাজের প্রথম দিন ছিল, এরই মাঝে যে এত বড় কাণ্ড ঘটে যাবে সেটা বুঝতে পারিনি। চিন্তার কিছুই নেই, আমি দাদিকে সামলাচ্ছি। আয়েশার পরিবারের তার দাদি ছাড়া কেউ নেই। সেদিন আয়েশার পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে চিত্রার বেশ খারাপ লেগেছিল। তাছাড়া এই বাড়িতে কাজের মানুষের যদিও দরকার নেই, তবু একটা কাজের দোহাই যদি কারোর জীবন চলে তাতে ক্ষতি কিসের? ফারাজকে রাজি করিয়ে চিত্রাই এই বাড়িতে আয়েশা তার দাদি থাকার ব্যবস্থা করে। আসলে পৌরার বয়স হয়েছে তো, তাই হুটহাট নাটকীয়তা ভর করে। তা না হলে এমনিতে সে ঠিকই আছে, তবে সমস্যা হুট করে কালুর মায়ের চরিত্রে ঢুকে যাওয়া, ভুলভাল ইংরেজি বলা। এইসব সে কোত্থেকে শিখেছে আয়েশা তাও জানে না। তবে সে এটা ভালো করেই জানে ভালো একটা কাজের তার খুব দরকার। লোকের পকেট মেরে কয়দিনই বা চলা যায়? অন্তত একটা পার্মানেন্ট কাজ হলে, থাকার একটা জায়গা হলে দাদুকে ভালো একটা ডাক্তার দেখানো যাবে। কোন সমস্যার কারণে দাদু এমন পাগলামি করে তাও জানা যাবে। আজকে নো সারুন কালুর বাপ, ইউ নো গু এনি জায়গা। আরে ছাড়ুন প্লিজ, আমার তো বিয়ে হয়নি, কালুর বাপ কেমন করে হলাম? নো, ইউ মিশা টক করতেছ। ফিলিস কালুর বাপ, গু হাউসে কালুর মিক ফিলিস। সুহি কানসে মিলিক বাই করতে হইব। ফারাজ এতক্ষণ দাঁড়িয়ে তামাশা উপভোগ করছিল, এবার হাসি চেপে বলল, আরে ওরে ছাড়ুন, ও কুদ্দুসের বাপ, ছাড়ুন বলছে। বৃদ্ধা সঙ্গে সঙ্গে খেপে গেল, চোখ রাঙিয়ে ফারাজের দিকে আঙুল তুলে পড়ল।
ও আর ইউ ননসেন্স হিন্দু বয়, হোয়াই ইউ টক করতেছো আওয়ার মাঝে? এই বাল, মাথা গরম হয়ে যাচ্ছে, থাম বুড়ি এইবার। বলল অভ্র। ফারাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে, খুব কষ্ট করে হাসি আটকে রেখে তামাশা দেখছে। ইউ চাট আপ কালুর বাপ, টেল মি হোয়াই ইউ আংরি? বুড়ি, তোমার চেতাপের গুষ্টি কিলাই, ছাড় কইলাম আমারে। শালি আয়েশা, তোর মেন্টাল তার ছিঁড়া, দাদিকে সামলা। তোদের দুইটারে মেরে কিন্তু যমুনায় ভাসাবো। উদ্ধার কর আমাকে শালি ডাবচোর। দেখ শালা, তুই আমারে ডাবসোর কইবি না, ইগোতে লাগে। তোমার গুইয়ে লাগে বাল। এই ফারাজ ভাই এই চোরকে কেন ঘরে জায়গা দিচ্ছেন? এই শালি তো ছ্যাঁচড়া পকেট মার। ঘরের জিনিসপত্র হিসাব করেন জলদি, একটা কমলেই বুঝবেন এই চুন্নি চুরি করে চোরা বাজারে সাপ্লাই করে দিয়েছে। এই ভাবি কাজটা ভালো করেননি আপনি। দুঃখে অঙ্গে অঙ্গে যন্ত্রণা করছে। সব ধৈর্যের বাদ যখন ভাঙতে বসেছে ঠিক তখনই ফারাজ গম্ভীর গর্জনে ধমক দিল। চুপ। শব্দটা বজ্রপাতের মতো বলল। মুহূর্তে চারপাশ স্তব্ধ হয়ে গেল। বৃদ্ধার অদ্ভুত পাগলামিও নিমিষেই উবে গেল। সে কয়েক মুহূর্ত চারপাশে তাকিয়ে ধীরে হাত ছেড়ে দিল। তারপর কুকড়ে গিয়ে লজ্জিত স্বরে বলল, মাফ করবেন, তবে আমি আপনার এমন কইরা ধরছি কেন? অভ্র মুখ বাঁকিয়ে বলল, লাভিং করতে। ওইটা কি? আপনার জানার দরকার নেই, আপনি নিজের ঘরে যান, বিশ্রাম নেন। অভ্রর হয়ে ফারাজি জবাব দিয়ে দিল। আয়েশা তড়িঘড়ি করে দাদিকে নিয়ে চলে গেল। অভ্র একটা দীর্ঘশ্বাস ফেলল। তবে কি এখন থেকে রোজ এসব সহ্য করতে হবে? অভ্র গলার শিরা টান করে বলল, বাপরে, বউনার থেকেও এত যন্ত্রণা থাকলে না জানি কি হতো। মারিয়া রান্নাঘরে একা। ঘরের শ্যাওলা ধরা দেওয়ালে আঁচল ঠেকিয়ে ঘাম মুছে অস্ফুট স্বরে আপন মনে বকবক করে চলেছে। সংসারের প্রতি তার ক্ষোভ জমেছে দিনকে দিন। ক্ষোভ থাকবেই বা না কেন? চিত্রা থাকাকালীন সব কাজ সেই করেছে, আর মারিয়া ও বাকিরা ছিল ভোগের আসনে। কিন্তু চিত্রা বিদায় নেওয়ার পর থেকে গোটা সংসারের বোঝা তার কাঁধে এসে পড়েছে। সোহাগের আচরণও ইদানিং রহস্যময় হয়ে উঠেছে। রাতের অন্ধকারে কোথায় যায়, কি করে, কারো জানা নেই। দিনে ফিরে আসে, ঘুমায় আর বাজার সদাই করে। কথায় আছে, সংসারে যার স্বামীর আয় বেশি তার সুখও বেশি। এখন মারিয়া এসব কড়াই গন্ডায় উপলব্ধি করছে। মাহদি এক সামান্য মিলে কাজ করে, মাইনের অঙ্ক হাস্যকর রকমের কম, ফলে সংসারে তার গুরুত্ব ততটাই নগণ্য। আর মার্জিয়া সদ্য বিবাহিত এক নববধূকে নিয়ে আহ্লাদের শেষ নেই তার। সারা জীবন মারিয়ার পাশে থেকেও এক নবাগতা নারী স্নেহে সেই ইদানিং মোহাবিষ্ট হয়ে পড়েছে। মারিয়া দীর্ঘশ্বাস ফেলে, কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে আঁচল দিয়ে ঘাম মুছতে যায়। এমন সময় হঠাৎ পেছন থেকে একজোড়া বাহু তাকে জড়িয়ে ধরে। আতঙ্কে তার বুক কেঁপে ওঠে। চিৎকার করতে যাবে এমন সময় শক্ত একটি হাত তার মুখ চেপে ধরে। মারিয়ার মুখ থেকে গোঙানির শব্দ বেরোয়। এক ঝটকায় ঘাড় ফিরিয়ে তাকাতেই চোখ বিস্ফারিত হয়ে যায়। এমন করে চেঁচাও কেন? মাহদি মারিয়ার মুখ থেকে হাত সরিয়ে নেয়। পিরিত দেখাইতেছো? এগুলো ভালো লাগে না, কেন যে করো? মাহদির কণ্ঠ নির্বিকার। পেটে বহুত ক্ষুধা, রান্না হইছে, হইলে খাওয়ান দাও। হয় নাই, শাক বসেছি কেবল। এক হাতে মানুষ কত কি করে, জান্নাতে তো আম্মা কামই করতে দেয় না। মাহদি মারিয়াকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, সব ছাইড়া তুমি আমার কাছে আসছো, তবুও তোমাকে আমি সুখ দিতে পারলাম না। স্বামীর কণ্ঠস্বর বদলে যায়। সেই কণ্ঠস্বর শুনে মারিয়া বিচলিত হয়ে তার দিকে চেয়ে বলল, এইভাবে কেন বলতেছো? মাহদি চোখ নামিয়ে নেয়। জানো মারিয়া, মানুষ যখন অভাবে পড়ে তখন তার ভালো মন্দের বোধ লুপ্ত হয়। সে বুঝতে পারে না কোথায় পা দিচ্ছে, কার সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তার মাথা ঠিক থাকে না, লোভ তারে অন্ধ করে ফেলে। কিন্তু একদিন হুট করেই সে অনেক টাকার মালিক হয়ে যায়। মারিয়া চোখ কুঁচকে তাকায়। এসব কি যে কও? মাহদি ধীর পায়ে এগিয়ে আসে, তার কপালে আলতো করে চুমু খেয়ে ফিসফিস করে, তোমারে আমি সব দিমু মারিয়া, রানী কইরা রাখমু, সেদিন বেশি দেরিতে নাই। মারিয়া ধীরে ধীরে মাথা রাখে স্বামীর বুকে। কিন্তু কেন জানি বুকের ভিতরে এক আশঙ্কা ঘনায়মান হয়ে উঠেছে। তার ভয় হচ্ছে, খুব ভয়। দুপুর গড়িয়ে বিকেল।
ফারাজ এই সময় পুরোটাই নিচেই কাটিয়েছে, ওপরে ওঠার প্রয়োজন অনুভব করেনি। চিত্রাকে খাবার খাইয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু সে তা করেনি। সকালবেলার দৃশ্য বারবার তার মনের আয়নায় ভেসে উঠেছিল। সেই অস্বস্তি ও ক্রোধ থেকে নিজেকে মুক্ত রাখতে সে সারাদিন হলরুমে বসেই কাজে নিমগ্ন ছিল। মিতালিকে দিয়ে সে চিত্রার রুমে নাস্তা পাঠিয়েছিল, কিন্তু চিত্রা একবারের জন্য নিচে নামেনি। এমনকি ফারাজ কি করছে, কোথায় আছে তাও জানার বিন্দুমাত্র কৌতূহল প্রকাশ করেনি। তার এই নির্লিপ্ততা, এই উদাসীনতা প্রমাণ করে কতটা বেইমান সে। তবে আশ্চর্যের বিষয়, এখন আর ফারাজের মনে কোনো ক্রোধ নেই। মন হালকা হতেই সে কিচেনে যায়। আজ সে নিজে হাতে রান্না করবে চিত্রার জন্য বিদেশি খাবার। ডেনমার্কের পরিচিত একটা স্যুপ, নাম গ্রোনসাক স্যুপে। রান্নাঘর থেকে বাকিদের বের করে দিয়েছে ফারাজ, শুধু নীরুকে নিজের পাশে রেখেছে। তবে মিতালি মাঝে মাঝেই উকি দিয়ে দিচ্ছে রান্নাঘরের ফাঁক দিয়ে। নীরুকে তার একদমই সুবিধার মনে হচ্ছে না। যদি সে খালুর সঙ্গে অতিরিক্ত সখ্যতা গড়ে তোলে, যদি অনাহত ঘনিষ্ঠতা তৈরি হয়, তাহলে চিত্রা আবার কি হবে? না, তাকে পাহারা দিতে হবে, কড়া পাহারা। অভ্র তার পেছনে উকি দিচ্ছে, সেও ওই একই ঘটনার নিবিড় পর্যবেক্ষণে লাগছে। এমন সময় হঠাৎ অভ্র গরম নিঃশ্বাস অনুভব করে কানের পাশে। শিউরে উঠে পেছনে তাকাতেই দেখে আয়েশা তার ঘাড়ের কাছে মুখ এনে রান্নাঘরের ভিতরে উকি দেওয়ার চেষ্টা করছে। অভ্র দাঁত পিষে বলল, এই বাল, আমার পেছনে কি? দূরে গিয়ে মর, কাছে মরলে লেমন ফ্লেভারের গন্ধ বেরোবে। তুই শালা দূরে যা, দেখতেছিস না ফারাজ সাহেবের উপর নজর রাখতেছি। কেন রে, তোর এত নজর কেন রাখতে হবে না? আমি কি মরে গেছি? ওয়ালি, তুই গিয়ে ওয়েলের ব্যবস্থা কর, এখানে তোর কাজ নেই, যা ভাগ। সঙ্গে তোরে নিয়েই যাবো। মারা খা। তুই খা বাল, তুই একটা মাল। আসো শালি, বাথরুম থেকে তোমারে একেবারে মাল উঠাইয়া খাওয়াই, খচ্চর ডাবচোর। চিনি কতখানি দিব চায়ে? আর তুমি এই অবেলায় চা খাবে? ইচ্ছে মতো দে, খাওয়াবো তো তোকে। মানে? চা বলা জলদি। ফারাজ চিত্রার জন্য পাশে বিদেশি কি একটা খাবার রান্না করছে। রান্নার সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা ঢেকে দেয় সে। তারপর হেলান দিয়ে হাত দুটো বুকে গুজে সরু চোখে তাকায় নীরুর দিকে। নীরু একটু পর পর চুল ঠিক করছে, আপনা আপনি আবার হাসছে। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ফারাজের দিকে। ফারাজের শার্টের দুইটা হাতা কনুই অব্দি তোলা। নীরু ভালো করে একবার তার দিকে তাকায়। তার শুধু দৃষ্টি আটকে যায় সুদেহী সুদীর্ঘ সৌম্য দর্শনের ন্যায় এই সুন্দর পুরুষের উপর। বরাবরই আটকায়, হে নতুন কিছু নয়। চায়ের কাপটা চিত্রের হাতে তুই তুলে দিয়েছিলে? ইস, আমাদের মাঝে আবার ওর কথা কেন? স্পেশাল চায় ওর থেকে? তুই আগে স্পেসের স্পেলিং কর, সেটা তো পারবি না। এখন বল, চিত্রের হাতে চা ট্রে তুই তুলে দিয়েছিস? নীরু খানিকক্ষণ নীরব থেকে চোখ নামিয়ে ক্ষীণ স্বরে বলল, ফারাজ পাশে চুলায় রাখা ফুটন্ত চায়ের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসল। তারপর গভীর কণ্ঠে বলল, এই গরম চা যদি কারো গায়ের উপর পড়ে তাহলে কি হবে? পড়ে যাবে টক। ট্রাই করে দেখতে হবে। কথাটা বলা মাত্রই নীরুর কবজি টেনে হাতটা ফুটন্ত চায়ের পাতিলে ডুবিয়ে দিল সে। নীরু যন্ত্রণায় চিৎকার করতে উঠতেই ফারাজ তার মুখের ওপর এক তীব্র দৃষ্টি নিক্ষেপ করলো। গম্ভীর স্বরে দাঁত চেপে বলল, সাউন্ড যেন আমার কান অব্দি না আসে, তাহলে এই রান্নাঘরেই পুড়িয়ে মারবো। ভয়ে নীরু নিজের মুখ নিজেই চেপে ধরল, কিন্তু তীব্র যন্ত্রণা তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠল। হাত ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করেও সে পারল না। ফারাজের শক্তির সঙ্গে পেরে ওঠা তার সাধ্যের বাইরে। আর কখনো চিত্রকে দিয়ে কিছু করাবি? বল বল, জলদি বল। যত দেরি করবি তত যন্ত্রণা পাওয়াতে হবে। তোর সাহস কি করে হয় আমার বউকে ট্রেনে পাঠানোর? না, কখন না। ছাড়ো প্লিজ। সন্তোষজনক উত্তর পেয়েই ফারাজ নীরুকে ছেড়ে দিল। তার হাত আগুনের ছোঁয়ায় লাল হয়ে ফোসকা পড়ে গেছে। নীরু ব্যথায় কুকড়ে উঠল। ফারাজ নির্বিকার। সে টিস্যু দিয়ে নিজের হাতটা মুছে চিত্রার জন্য খাবার বেড়ে প্লেটে সাজায়। পকেট থেকে এক বান্ডিল 1000 টাকার নোট বের করে নীরুর হাতে গুজে দিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, চিল, টাকাটা রাখ, এতে ব্যথা সারাতে পারবি। আর
মনও খুশি করতে পারবি। কথাটা বলে ফারাজ যাওয়ার জন্য পা বাড়াতেই নীরু আবারও নিজের হাতের দিকে তাকিয়ে চিৎকার করে কাঁদতে শুরু করে। তবে ফারাজ চিবুক শক্ত করে ঘাড় ফিরিয়ে তার দিকে শীতল দৃষ্টিতে চাইতেই কান্নার শব্দ আপনা আপনি বন্ধ হয়ে যায়। ফারাজ এক হাত পকেটে গুজে অন্য হাতে খাবার প্লেট নিয়ে শীষ বাজাতে বাজাতে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। তার চেহারা দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। অভ্র, আয়েশা, মিতালিকে বহু আগেই রান্নাঘর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আয়েশা আজ প্রথম দিন কাজে এসেছে। এসব দৃশ্য দেখলে ভয় পেয়ে যাবে। আর যদি চিত্রাকে কিছু বলে দেয়, ফারাজের বিরুদ্ধাচারণ করার ফল কি হতে পারে সে তো জানেই। মোহনা এক নিবিড় উপন্যাস প্রেমী। তার একাকিত্বের একমাত্র সঙ্গী বই। বহুবার পড়া জহির রায়হানের হাজার বছর ধরে উপন্যাসের পৃষ্ঠাগুলো সে আবারও উল্টে যাচ্ছে। তৃষ্ণা মেটে না তার। প্রতিবার পড়লে মনে হয় নতুন করে আবিষ্কার করছে। আপা আইমো। মোহনা চোখ তুলে তাকাতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা রোগাটে চাপা বর্ণের এক কিশোরীকে দেখতে পেল। ভালোবেসে সে মেয়েটিকে ফুল বলে ডাকে। মেয়েটির নাম ফুলি, বয়স 13-14। এই জমিদার বাড়ির মালির ভাতিজি, নারায়ণগঞ্জে থাকে। এইবারই প্রথম চাচার বাড়িতে বেড়াতে এসেছে। সেদিন বাগানে গিয়েছিল মোহনা, তখনই চোখে পড়ে ফুলিকে। ফুলির সঙ্গে সেদিন কথা হয় মোহনার। ফুলি বড় বড় দুটো উজ্জ্বল চোখ নিয়ে তাকে বলেছিল, আপা আমি আপনার মতো সুন্দর হইবার চাই। মোহনা ফুলির মাথায় হাত বুলিয়ে শুধিয়েছিল, আয়নায় চেয়ে দেখো, তুমি আমার থেকেও সুন্দর। সে কথা শুনে ফুলি খুব খুশি হয়েছিল। খুশিতে হাততালি দিয়েছিল। জমিদার বাড়ির দক্ষিণে বাড়ির কর্মীদের থাকার জন্য আলাদা ব্যবস্থা আছে। যারা দিনরাত এখানে থেকে সেবা করে তাদের জায়গা সেখানে হয়। দুলাল মিয়া দীর্ঘদিন যাবৎ এই বাড়িতে কাজ করে, পরিবার নিয়ে এখানে থাকে। ফুল তো মাত্র কদিন হলো এখানে বেড়াতে এসেছে, আবার চলেও যাবে। কিন্তু তার এখানে আসা নিয়েই তো মোহনার যত ভয়। এত বোঝানোর পরও কেন দুলাল মিয়া মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দিল না? এই বাড়ির বিপদ সংকুল। ফুলির এখানে থাকা মানে ঝুঁকি। জলদি ভিতরে আসো। মোহনা বাইরে একবার উকি দিয়ে নিশ্চিত হলো কেউ দেখছে না। তারপর ফুলিকে দ্রুত ঘরে ঢুকিয়ে দিল। এই ফুল, তোকে না বলছি ঘর থেকে বের হবি না, আর তুই এখানে চলে এলি কেন রে? আপা কালকেও আপনি আসেন নাই বাগানে, আজকেও আসতেছিলেন না দেখা আমিই চলে আইলাম। আমার রুম কে চিনিয়ে দিয়েছে? একটা মাইয়া। আসার সময় কোনো পুরুষ মানুষ দেখেছিল তোকে? ফুলে দুপাশে মুখ ফিরিয়ে না বোধক জবাব দেয়। মোহনা ঘড়ির দিকে তাকায়। দুপুরে খেয়ে বাড়ির পুরুষেরা বাইরে বেরিয়েছে। ইদানিং রাতের থেকে দিনের কাজ করে এরা। নিহানটা ঘরে আছে। এই সময় বউ নিয়ে দরজাতে ঘুমানো তার অভ্যেস। বাড়িতে আর কে কে আছে? অভ্র, ফারাজ। তাদের নিয়ে ভয় নেই, অন্তত মেয়েলি কোনো বিষয় তো নয়। তবে ভয় এলাহিদের রক্তই তো ধমনীতে বইছে। এদের জন্ম পাপ থেকে, আর পাপ তাদের জীবনের একটা অংশ। তবে পাপ কি? কেবলই অপরাধমূলক কাজ করাকেই পাপ বলে? মিথ্যা বলা, কথা দিয়ে বিশ্বাসঘাতকতা করাও তো পাপ। আর মেয়ে জাতকে নিচু করে দেখা, সস্তা মনে করা, সেসব কি মহাপাপ। মোহনার ঘরে খাবারের জিনিসের অভাব নেই। রোশনের রাত জাগলে ক্ষুধা পায়, তাই ঘরে সবসময় হাবি জাবি এনে রাখে সে। মোহনা সেখান থেকে একটা বিস্কুটের প্যাকেট ফুলির হাতে ধরিয়ে দিয়ে বলল, আমি তোর চাচার সঙ্গে কথা বলবো, তোকে বাড়িতে পাঠিয়ে দিব। ফুলের নিষ্পাপ মুখটা ছোট হয়ে আসে। সে তো মোহনা আপাকে এত পছন্দ করে, তবু মোহনা আপা খালি তাকে বাড়ি যেতে বলে। মাত্র 2-4 দিন হলো সে এখানে বেড়াতে এসেছে। জীবনে এত বড় বাড়ি কখনো চোখেই দেখেনি। এত জলদি বাড়ি চলে গেলে কেমন করে হয়? আপনি সব সময় আমার যাইবার কোন কেন? আমার এই জায়গা ভালো লাগছে, আমি আপনার লগে থাকবার চাই। মোহনার চোখ কষ্টু সজল হলো, কিন্তু সে কাঁদলো না। মোহনাদের কাঁদতে নেই, তারা পাথর, তাদের পাথর হয়েই বাঁচতে হয়। তুই ওদের চোখের সামনে এখনো পড়িস নেই। এই বাড়ি তোদের মতন নারীদের জন্য নয়, বিশেষ করে অসহায় নারীদের জন্য। তোর চলে যাওয়াই ভালো। ওদের নজর বাড়ি থেকে শুরু আর বাহিরে গিয়ে শেষ। এসব তুই বুঝবি না। মোহনের কঠিন কথা ফুলির মগজে ঢুকলো না। সে বিস্কুটের ক্রিম জিহ্বা দিয়ে চেটে মুচকি হাসলো। এখন তুই চলে যা, এখানে আর আসবি না। আমি বাসায় গিয়ে তোর সঙ্গে দেখা করে আসবো। আর শোন, বাগানে টই টই করবি না। যদি করিস তাহলে আর কখনো তোর সঙ্গে কথা বলবো না, দেখাও করব না।
আমি সব শূন্য চলমু আফা, আপনি রাগ কইরেন না। মোহনা ফুলিকে একা ছাড়ার সাহস পেল না, সঙ্গে নিজে গিয়ে ঘর অবধি পৌঁছে দিবে বলে ঠিক করে। তবে সিঁড়ি দিয়ে নামার সময় ফারাজ এলাহির মুখোমুখি হতে হয় তাকে। ফারাজ মোহনার দিকে তাকায় না, তবে মোহনার আড়ালে লুকায়িত বাচ্চা মেয়েটার দিকে একবার দৃষ্টি যায় তার। চেহারায় কোনো অভিব্যক্তি আসে না, সে খাবারের পেট হাতে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। মোহনা যাওয়ার সময় ঘাড় ঘুরিয়ে পেছনে দেখে, মনে মনে শোধায়, হায় আল্লাহ, শকুনের ছায়া এই নিষ্পাপের গায়ে না লাগে। ফারাজ ঘরে প্রবেশ করতে চোখ পড়ে নিস্তব্ধ হয়ে বিছানায় ঘুমন্ত চিত্রের উপর। এই সময় সে সচরাচর ঘুমায় না। ব্যতিক্রমী এই দৃশ্য দেখে ফারাজের অন্তর একটু ব্যথিত হয়। সারাদিন পরিশ্রমের পর সে কষ্ট করে নিজের হাতে রান্না করেছে, অথচ তার বিবি জান নিশ্চিন্তে নিদ্রায় নিমগ্ন। খানিকটা খারাপ লাগলেও পরেক্ষণে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফারাজ নিজেকে সামলে নেয়। এসব আবেগ দিয়ে দিন চলবে না, সে ছোট লোক নাকি। টেবিলের উপর খাবার রেখে ধীর পায়ে এগিয়ে এসে চিত্রার পাশে বসলো ফারাজ। অদৃশ্য আকর্ষণে সে নত হয়ে তাকালো স্ত্রীর প্রশান্ত মুখপানে। হঠাৎই দৃষ্টি পড়ল চিত্রার গলার কাছে, চেনা কিছু চিহ্ন লেপ্টে আছে সেখানে। ফারাজ স্ত্রীর দৃষ্টিতে চেয়ে থাকলো। এসব দাগ অন্য কিছু তো নয়, তারই ভালোবাসার অনির্বচনীয় স্বাক্ষর। মৃদু হাসলো সে। অতি সন্তর্পণে সে চিত্রার হাত স্পর্শ করলো, যাতে ঘুমের পর্দা না কেঁপে ওঠে। ফারাজ চিত্রার হাত ছুঁয়ে আঙুলের উপর ঠোঁট রাখলো গভীর আলিঙ্গনে, তারপর আলতো ভাবে হাত সরিয়ে এনে গালের উপর রাখলো। মুহূর্তেই চিত্রার উষ্ণ কোমল ত্বকের স্পর্শ প্রশান্তি ছড়িয়ে দিল তার অন্তরে। তবে এক লহমায় সে অনুভব করলো চিত্রার শরীর মাত্রা ঠিক গরম। হাতের উল্টো পিঠ চিত্রার কপালে ছুতেই ফারাজের বুঝতে বাকি রইল না চিত্রার গা জ্বরে পড়ে যাচ্ছে। তার মানে কি প্রিয়তমা এতক্ষণে বেহুশ হয়েছিল? প্রিয়তমা, এই এই ওঠো, রাগ উঠছে কিন্তু। চিত্রাঙ্গনা দেখি। ফারাজ ব্যাকুল কণ্ঠে ডাক দিল, কিন্তু কোনো সাড়া পেল না। উদ্বেগের ছায়া গাঢ় হতে থাকলো তার চোখে মুখে। আর দেরি করা চললো না। সে দ্রুত টেবিলের উপর রাখা গ্লাস থেকে একটু পানি তুলে চিত্রার মুখে ছিটিয়ে দিল। শীতল স্পর্শে চিত্রা সামান্য নড়ে চড়ে উঠল, ঠোঁট কেঁপে উঠল অজানা অস্ফুট স্বরে। তবুও চোখ মেলল না। ফারাজের বুঝতে বাকি রইল না ঝড়ের রাতের কারণেই প্রকৃতির এই অবস্থা, কিন্তু তাই বলে ঝড়ের একেবারে জ্বর চলে আসবে? ফারাজ আলতো করে চিত্রার গালে হাত রেখে আবারও বলল, দেখি ওঠো, গোসল করলে জ্বর সেরে যাবে। আফসোস বেবিজান, তুমি সাইক্লোন, সুনামি, ঘূর্ণিঝড় ওরফে ফারাজ এলাহির এক রাতের দাপটে তামাতামা হয়ে গিয়েছে। ইসরে বউ, তুমি যদি কারেন্ট দিয়ে বাতি না জ্বালাতে পারো, তবে তোমার স্বামী তার তো কারেন্ট কাকে দান করবে? বুঝলাম বিয়ে আরো 3টা করতে হবে। ফারাজ কথা না বাড়িয়ে চিত্রাকে বাহু ধরে তুলে নিল। চিত্রার অবশ দেহ তার উষ্ণ ত্বকের সংস্পর্শে শীতল। আধ খোলা চোখে চিত্রা ফিসফিস করলো, আমি ঠিক আছি। কিন্তু ফারাজ কি এসব শোনার পাত্র? সে কোনো উত্তর দিল না, কোনো দৃষ্টিপাত নয়, শুধু দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলল। ওয়াশরুমে প্রবেশ করে নিখুঁত ভঙ্গিতে চিত্রাকে ঝর্ণার নিচে দাঁড় করালো। ফারাজ ঝর্ণা ছেড়ে একটু দূরে এসে দাঁড়ালো। মুহূর্তে এই ঠান্ডা জল ছিটকে পড়লো চিত্রার গালে, কপালে, কাঁপুনি জায়গায়, সারা শরীরে। ফারাজ নিষ্পৃহ দৃষ্টিতে চিত্রার দিকে তাকালো। ঝর্ণার ধারার সে নিচে ভিজতে চায় না, তবে চিত্রার জন্য এই শীতল স্পর্শ অপরিহার্য। জরাক্রান্ত দেহের উত্তাপ নিঃশ্বাস হবে এই প্রবাহেই। চিত্রার সারা শরীর শিহরিত, ঠান্ডায় তীব্রতায় তার ঠোঁট কাঁপছে, দৃষ্টিতে ক্লান্তির ছাপ। জলধারার আঘাতে সে ধীরে ধীরে সম্বিত ফিরে পাচ্ছে। ফারাজ পকেটে হাত গুজে দাঁড়িয়ে বলল, আমি যতক্ষণ না বলছি ততক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবে। শরীরকে ভিজিয়ে জ্বরকে দাঁড়াও। চিত্রা ভিজছে তার সারা শরীর, মন। তপ্ত শরীর ঠান্ডা জলে ধীরে ধীরে অশীতল হচ্ছে। ফারাজ চিত্রার দিকে চাইবে না বলে মন স্থির করে। চাইলেই তার ভীষণ আদর অনুভূতি জাগবে। বউটার এমনতেই এইসব কারণে জ্বরে হয়েছে। এখন যদি আবারও সে ভুল করে কিছু করে বসে, তবে তো হাসপাতালে দৌড়তে হবে। ফারাজ অন্যদিকে তাকায়, কিছুতেই কন্ট্রোল হারালে আজ চলবে না। হাত মুঠো হয়ে আসছে তার। অনুভূতি নিয়ন্ত্রণ করতে গেলে আপনা আপনি হাত মুঠ হয়ে আসে তার। শরীরের রগগুলো স্পষ্ট হয়ে ওঠে, সেই অনুভূতি হোক ভালোবাসার কিংবা নৃশংসতার। শুনছেন, একটু কাছে আসবেন? চিত্রার দু চোখ ভরা আকুতি। ফারাজ মনকে নিয়ন্ত্রণ করে চোখ তুলে তাকায়। উপর থেকে নিচ অব্দি চিত্রার ভেজা শরীরের দিকে চেয়ে একটা শুষ্ক ঢোক গেলে তার কণ্ঠমণি বারংবার উপর নিচ ওঠানামা করছে।
চিত্রা নিজ থেকেই ফারাজকে কাছে ডাকছে। ফারাজ কি করে দূরে দাঁড়িয়ে থাকতে পারে? ডাকার উদ্দেশ্য যাই হোক না কেন, ফারাজ তো জানে তার কাছে যাওয়ার উদ্দেশ্য কি। ফারাজ নেশা ভরা চোখে গম্ভীর কণ্ঠে চিত্রার দিকে চেয়ে নিজের সাদা শার্টের বোতামে হাত রেখে বলল, ক্ষমা করবেন বেবিজান, আপনার স্বামী নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। ফারাজ এগিয়ে আসে চিত্রার দিকে। চিত্রার বুঝতে বাকি রয় না ফারাজের যে মতলব সুবিধের নয়। সে এক পা পিছিয়ে যায়। দেখুন, এখানে না। সবখানে। ফারাজ বাঁকা হাসলো, হেসে ঝর্ণার নিচে দাঁড়িয়ে কাছে টেনে নিল চিত্রাকে। চিত্রা চুপ। প্রতিরোধের ইচ্ছা ছিল, হয়তো এখনো আছে, তবে শরীর সেই ইচ্ছার সঙ্গে সংযুজ্য রাখতে পারছে না। জ্বরের ক্লান্তিতে তার হাত দুটো কাঁপছে, চোখ দুটো আধ বোঝা। ফারাজের আঙুল ধীরে ধীরে উঠে চিত্রার গ্রীবা বেয়ে অধর স্পর্শ করলো। স্পর্শ নয়, এ যেন দাবি, এ যেন ভালোবাসায় বোনা অধিকার। ফারাজের ওষ্ঠের পরশ চিত্রাকে ছুঁয়ে যেতেই তার ছোট্ট শরীরটা কেঁপে উঠল। ফারাজ তা দেখে হাসলো, শুধালো, এখনই ভয় করছে? থেমে পুনরায় হেসে গান ধরল, अभी तो ये पहली मंजिल है, तुम तो अभी से घबरा गए। সন্ধ্যার ধোয়াচ্ছন্ন অন্ধকারে পরিবেশ কেমন যেন গুমট হয়ে আসে। বৃষ্টির জলধারা যেখানে স্নিগ্ধতা ছড়ানোর কথা, সেখানে উল্টো এক প্রকার অস্বস্তিকর ভ্যাবসা উষ্ণতা ঘনীভূত হয়ে চারপাশে ছড়িয়ে পড়েছে। আকাশে ভারী মেঘমালার নিচে বাতাস নিস্তব্ধ, আর্দ্রতা বাতাসের প্রতিটি কোণায় জমাট বেঁধে রয়েছে। ফারাজ বাড়িতে নেই। চিত্রার জ্বর কমে গেছে, শরীরেও আর কোনো দুর্বলতা বোধ হচ্ছে না। সন্ধ্যার আগে ফারাজ তাকে ঔষধ ও খাবার খাইয়ে বাইরে গেছে। সারাদিন ঘরের মধ্যে বন্দি থেকে থেকে একঘেয়েমি চেপে ধরেছে চিত্রাকে। আর কতক্ষণ এভাবে বসে থাকা যায়? মন যেন হাঁপিয়ে উঠেছে। চিত্রা স্থির করলো একটু বাগানে গিয়ে হাঁটবে। মিতালিকে ডেকে সে তার সিদ্ধান্ত জানালো, কিন্তু মিতালি সঙ্গে সঙ্গে আপত্তি তুলল, এমন সময় বাগানে যাওয়ার কি দরকার? কয়েকদিন আগেই তো সেখানে 2টা লাশ পাওয়া গেছে। তবে চিত্রা সে কথায় কান দিল না। মন স্থির করে ফেলেছে, নিষেধ শুনলে আর চলবে না। ঠিক তখনই আয়েশা এগিয়ে এসে বলল, আমি তোমার সঙ্গে যাব। চিত্রাও তাকে নিজের সঙ্গে নিয়ে নেয়। বাগানের অন্তিম প্রান্তে কর্মীদের জন্য আলাদা থাকার ব্যবস্থা রয়েছে। এখানে কর্মরত নারী শ্রমিকদের বেশিরভাগই কাজ শেষে নিজ বাড়িতে ফিরে যায়। হাতে গোনা কয়েকজন ছাড়া মিতালি তাদেরই একজন। যদিও তার নিজস্ব বাড়ি, ঘর ও পরিবার আছে, তবে সে কাজ নেওয়ার আগেই বলে রেখেছিল এখানেই থাকবে। তার বাবা দ্বিতীয় বিয়ে করার পর থেকে এই সৎ মায়ের অত্যাচারে জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। আর কতদিন সহ্য করা যায়? মুক্তির আশায় সে এখানে আশ্রয় নিয়েছে। আয়েশাও দাদিকে নিয়ে এখানেই থাকা শুরু করেছে। অন্ধকার বাগানে 3 জন ধীরে ধীরে এগিয়ে চলেছে। নিস্তব্ধতা ভেঙে হঠাৎ মিতালির ফোন বেজে উঠল। চিত্রা একবার চোখ ফিরিয়ে তাকালো, তারপর আবারও হাঁটা শুরু করলো। সে বড় করে ঘুমটা টেনে নিয়েছে। শরীর থেকে জ্বর পুরোপুরি সরে যায়নি, তবুও গুমোট ঘরের দেওয়ালের মাঝে বন্দি থাকাটা যেন আরো অসহনীয়। তাই সে বাইরে এসেছে, নীরবতার মাঝে শ্বাস নিতে, গাঢ় অন্ধকারের গভীরে প্রশান্তি খুঁজতে। মিতালি, তোমার ফোনটা দেওয়া যাবে? বলল চিত্রা। মিতালি কোনো জবাব দিল না, শুধু নিঃশব্দে নিজের বাটন ফোনটা চিত্রার দিকে বাঁধিয়ে দিল। তবে খানিকটা দ্বিধার সুরে বলল, খালু জানলে সমস্যা হইব না তো? চিত্রার কণ্ঠে নিরাসক্ত আকাঙ্ক্ষা ফুটে উঠল। সে জানবে কিভাবে? কেবল একটা কণ্ঠ শুনতে চাইছে মন, শুনেই কলটা কেটে দেব। চিত্রা ফোনটা হাতে নিয়ে একটু আড়ালে সরে গেল। ঠিক তখনই কর্মীদের থাকার দিক থেকে একটা লোক মিতালির দিকে এগিয়ে এলো। তার পরনে সাধারণ শার্ট আর লুঙ্গি। বয়স খুব একটা কমও নয়, আবার খুব বেশি বলেও মনে হয় না। অন্ধকারে মিতালির মুখ চিনতে দেরি হলো না লোকটার। এই মিতালি, এদিকে আয়। মিতালি পা বাড়ায় না, স্থির দাঁড়িয়ে থাকে। লোকটা মুখ দিয়ে অদ্ভুত সব শব্দ করে তাকে কাছে ডাকছে। বিরক্ত হয়ে মিতালি একবার চোখ ফেরালো চিত্রার দিকে। কোথায় সে? হুট করেই কই চলে গেল। উনি তোমাকে বিরক্ত করছে? বলো আমায়, শালাকে একেবারে গু খাইয়ে ছাড়বো। আয়েশার গলার চিরপরিচিত দম্ভ। এসবে তুমি জড়েও না। মিতালি দ্রুত বলে উঠল, এসব ভয় পায় না আয়েশা। আমি তো একবার পুলিশের পকেট পর্যন্ত মেরেছি। বুকের সাহস না থাকলে এসব কাজ করা যায়? আমি কোনো সাধারণ নারী নয়, একেবারে মহিয়সী নারী। সামনের বছর বেগম রোকেয়ার অ্যাওয়ার্ডটা আমাকেই দেওয়া উচিত। অন্য সময় হলে মিতালির মুখে এমন কথা শুনে নিশ্চিত হাসি আসতো, কিন্তু এবার আর এলো না। এখন শুধু এখান থেকে দ্রুত সরে যাওয়াটাই জরুরি। কিরে মিতালি, আমি আসবো নাকি তুই?
আবারও সেই কর্কশ পুরুষালী কণ্ঠস্বর। মিতালি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো, নিজেকে স্থির করার চেষ্টা করলো, তারপর ধীর পায়ে এগিয়ে গেল। কয়েক মুহূর্ত পরই ফিরে এলো, তবে এবার চোখে অস্বস্তির ছাপ। ফিরে এসে চিত্রাকে দেখতে পেল। চিত্রার আয়েশার সামনে এসে খানিকটা কাঁচুমাচু ভঙ্গিতে দাঁড়ালো সে।